আওয়ামী লীগ অ্যান্ড এনটি আওয়ামী লীগ। এই প্রত্যয় বা এই কনসেপ্টের বাইরে এখন পর্যন্ত কিছু আছে আমার এটা মনে হয় না। আচ্ছা, আপনি দেখেন আজকে এই যে তাজুলের আদালতের তাজুল, সে আজকে বলছে যে যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। ফলে তারা বারবার একটা আহ্বান করছে যে সবাই ঐক্যবদ্ধ থাকেন, নিজেদের ভিতরে যুদ্ধ করবেন না। খেয়াল করে দেখেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন একটা মিছিল বের করে, যে মাঝখানে 20-25টা মিছিল বের হয়েছে আমাদের একই দিনে, অনেকগুলো বড় মিছিল হয়েছে, খেয়াল করে দেখেছেন ঠিক তার পরপরই ঐক্যমত্য কমিশন নামে কিছু জোকারদেরকে ডেকে একটা মিটিং করেছে। কারণটা কি? কারণটা হচ্ছে ভয় পেয়েছে ওরা। খেয়াল করে দেখবেন যে, আমি জানি না আপনাদের অভিজ্ঞতা হচ্ছে কিনা, কখনো যদি অন্ধকার ঘরে একা থাকেন কিংবা নিজের বাসায় একা থাকেন, নিজের ভেতর যখন ভয় হয় তখন নিজে নিজেই কিন্তু কথা বলতে থাকি আমরা, খালি ভয়টা কাটানোর জন্য খামাখাই চিৎকার করতে থাকি, এই এখানে কে এখানে কে, কিন্তু কারণ আমি ভয় পেয়েছি। আমি যখন আমার নিজের সাথেই কথা বলি আমার ভয়টা কেটে যায়, অন্ধকারটাকে তেমন একটা ভয় লাগে না। এরা এখন যেটা করছে, এক ধরনের আতঙ্কের মধ্যে ওরা জীবন কাটাচ্ছে। এই বুঝি আওয়ামী লীগ এলো, এই বুঝি এমন কিছু হলো, কিংবা এই বুঝি আর্মি ক্ষমতা নিয়ে নিল, এই বুঝি ইন্ডিয়া এলো। আজকে দেখলাম আপনার পুলিশের একজন কমিশনার সাজ্জাদ আলী, সে বলছে যে তার খুব মুক্তিযুদ্ধ করার শখ ছিল, কিন্তু মুক্তিযুদ্ধের সময় তার বয়স অনেক কম ছিল। এখন সে মুক্তিযুদ্ধ করতে চায়, কিন্তু সেটি ইন্ডিয়ার বিরুদ্ধে করতে চায়। কেন ইন্ডিয়ার বিরুদ্ধে করতে চায়, কি কারণে করতে চায় আমরা জানি না, কিন্তু সে মুক্তিযুদ্ধ করতে চায়। এটা একটা দিক যে ভারত বিদ্বেষ বা হোয়াটএভার। কিন্তু যে প্রশ্নটা আমার কাছে মনে হয় করা প্রয়োজন, সেটি হচ্ছে যে এখনকার সিচুয়েশনটা হচ্ছে আমার কাছে একেবারে সোজা সাপটা একটা সিচুয়েশন। এটি মুক্তিযুদ্ধের পক্ষে এবং বিপক্ষের, সিম্পল। আপনি আমি সমালোচনা করলে অনেক ধরনের সমালোচনা করতে পারি, অনেক কথা বলতে পারি, কেন হয়েছে, কি হয়েছে না হয়েছে। আমার মনে আছে গত বছর যখন আমি এই হোটেলটাতেই এসেছিলাম, আমাদের শ্রদ্ধেয় শামীম ভাইয়ের সাথে আমার দীর্ঘ কথা হয়েছে। শামীম ভাইয়ের সাথে সেদিনের আলোচনাটা আমার জন্য ছিল শখী। আমি ওদিন আমার অনেকক্ষণ মন খারাপ ছিল এবং আমি অনেকবার ভেবেছি, আমার সাথে আমার চাচা ছিলেন, তাদের সাথে আমি শেয়ার করেছি। শামীম ভাই তার ওই দুঃখের কথা, কিছু কথা আমার সাথে শেয়ার করেছিলেন। আমি সেটা একটু বলি। সেটা হচ্ছে যে খেলাফত মজলিসের সাথে যখন আমাদের দল, খেলাফত মজলিসই তো মনে হয়, যখন হেফাজত খেলাফত মজলিসের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ একটা চুক্তির মতো করেছিল। আমি আমরা কিন্তু এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। এটা শামীম ভাইকে অসম্ভব রকমের কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট দিয়েছে। আমি তখন ভাবলাম যে কেন কষ্ট দিল। এর কারণ হলো বাংলাদেশ আওয়ামী লীগ একটা আদর্শের রাজনীতি করে। আদর্শের জায়গাটা হচ্ছে সে কোনো ধর্মকে বলবে না বা একটা ধর্মকে হেজিমনি ক্রিয়েট করতে দেবে না, আধিপত্যবাদ তৈরি করতে দেবে না। তার নিয়মটাই হচ্ছে প্রত্যেকটা ধর্ম সমান, কোন ধর্ম হেজিমনি ক্রিয়েট করে অন্য ধর্মের সাথে গোলযোগ তৈরি করবে না। অর্থাৎ মুসলমানরা তার ধর্ম পালন করবে, মসজিদে যাবে, তার যা যা ধর্মীয় রীতিনীতি পালন করবে, হিন্দুরা মন্দিরে যাবে, তার মতো পুজো করবে, বুদ্ধিস্টরা তারা প্যাগোডাতে যাবে, তার মতো ধর্ম পালন করবে, খ্রিস্টানরা তার মতো গির্জাতে যাবে। অর্থাৎ প্রত্যেকটা ধর্ম নিজেরা পালন করবে, রাষ্ট্র কাউকে আলাদা করে বলবে না যে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম, তোমাকেই আমি সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিচ্ছি। এটা হচ্ছে আওয়ামী লীগের ধর্ম। এই সামান্য একটা জিনিস, এটাকে বছরের পর বছর বলা হয়েছে আমরা হচ্ছে নাস্তিকের পার্টি, বলা হয়েছে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অসাম্প্রদায়িক যে চরিত্রটা, অর্থাৎ ধর্ম নিরপেক্ষ যে চরিত্রটা, এটাকে আমরা কখনো তুলে ধরতে পেরেছিলাম মানুষের কাছে? বলা হয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন মসজিদে উলুধ্বনি হবে। বলা হয়েছিল যে ভারতের কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে। এত বছরের প্রোপাগান্ডা, 5ই আগস্টের পরে আজকে 15টা মাস চলে গেছে। একটা সিম্পল পয়েন্ট
কেউ বের করতে পেরেছে যে ভারতের সাথে এই পার্টিকুলার চুক্তি হয়েছে যেটা দেশ বিরোধী? অনেক চেষ্টার পর যে শিশু উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব মিয়া মনে হয় নাম, সে একটা লিস্ট দিয়েছে সেদিন ফেসবুকে, দিয়ে বলেছে আলহামদুলিল্লাহ ভারতের সাথে 10টি চুক্তি বাতিল করা হয়েছে। ঠিক তার কয়েক ঘন্টার মধ্যেই এই অবৈধ সরকারের আরেকটা উপদেষ্টা যেটা আছে সে বলছে যে এই ধরনের কোনো ঘটনাই ঘটে নাই। আমি না ব্যাপারটাকে কিভাবে দেখার চেষ্টা করছি সেটা একটু বলি। সেটা হচ্ছে এই যে 26 লাখ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশ রাষ্ট্র ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে, এই প্রশ্নগুলো ওদের কাছে ক্রমাগত ভাবে গত 1 বছর ধরে মানুষ কিন্তু করছে। কি ভাই চুক্তি তো দেখাইলেন না, কি ভাই এখনো তো কিচ্ছু বের করে দেখাচ্ছেন না, বের করেন একটু বলেন কোথায় দেখাচ্ছেন। এই প্রেশারটাকে ইজ করবার জন্য সে ভেবেছিল এইটা একটু বলি। মানুষ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে, সেখানে চমৎকার হয়েছে, অসাধারণ ইনকিলাব জিন্দাবাদ এগুলো বলা শুরু করেছিল না। মানুষ যখন হাটে হাড়ি ভেঙে দিয়েছে যে এই ধরনের কোন চুক্তি হয়নি। আচ্ছা ওখানে লেখা আছে যে গঙ্গার চুক্তি বাদ দেওয়া হয়েছে, যে গঙ্গার চুক্তি যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশের কি হবে? পানি তো আসা হচ্ছে ভারত থেকে, বাংলাদেশ থেকে তো ভারতে পানি যাচ্ছে না। আমরা তো নিচু নিচু একটা দেশ, মানে ভৌগোলিক ভাবে আমরা, তাই না? তো আমরা চুক্তি বাতিল করলে আমাদের কি থাকবে? 2 দিন আগে যখন এয়ারপোর্টে আগুন ধরলো, অবতরণ করতে হয়েছে ইন্ডিয়াতে। আমাদেরকে এত বছর ধরে বলা হয়েছে ভারত আমাদের কাছে সব নিয়ে গেছে। আমরা শেষ পর্যন্ত কি দেখলাম? 5 তারিখের পর আমরা দেখলাম যে ভারতের কলকাতা হয়ে আমরা আরএমজি মানে রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আমরা পাঠাই, সেখানে আমরা প্রতি বছর 4000 কোটি টাকা সাশ্রয় করি। আজকে যদি ভারত সৌদি আরব হতো তাহলে তাদের লাভটিটা অনেক মিষ্টি মনে হতো। এত সুন্দর একটা লাভটি দিচ্ছেন, এর কারণ হচ্ছে সে সৌদি আরব। তার মানে হচ্ছে পুরো ব্যাপারটা হিন্দু বিদ্বেষ। আমরা এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের এই যে এত প্রোপাগান্ডা আমাদের দিকে ধেয়ে এসেছে, আমরা কি ফাইট করতে পেরেছি? কিছুক্ষণ আগে একজন বক্তা বলেছেন, সরি নামটা মনে করতে পারছি না, যে অনলাইনে আমরা সোফার কি করেছি, আমাদের কাজ কি ছিল গত 16 বছর। আমাদের কাছে বরাবরই মনে হয়েছে আমরা জিতে গেছি, আমরা জয়ী হয়েছি, আমাদের আসলে কিছু করার নাই। আমরা 1 এপ্রিলে ইলিশ পান্তা খেয়েছি, আমরা পাঞ্জাবি পরে বের হয়েছি, মেয়েরা লাল বা সাদা শাড়ি পরেছে, আমরা লাল রঙের পাঞ্জাবি পরেছি। আমাদের ধারণা জয় বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আমি এই কথাটা সব জায়গাতে বলি, there was an invisible country. সেই অদৃশ্য রাষ্ট্রটা কোথায় ছিল? যেই অদৃশ্য রাষ্ট্রের নাগরিকরা বলতো একবার খালি সুযোগ পাইয়া নেই, সেই অদৃশ্য রাষ্ট্রের নাগরিকরা বঙ্গবন্ধুর ভাস্কর্যে কি করেছে সেটি আমি আর বলছি না। তাহলে পুরো ব্যাপারটা হচ্ছে আমরা এতদিন এদেরকে চিনতেই পারিনি। একটা রাষ্ট্র বছরের পর বছর একটা জনগোষ্ঠী বিশ্বাস করতো পেঙ্গুইন আকাশে ওঠে। একটা রাষ্ট্রে একটা জনগোষ্ঠী মনে করতো যে সাইদি যা বলে সবই সত্যি। একটা রাষ্ট্রের একটা সিগনিফিকেন্ট অংশ মনে করে সাইদিকে চাঁদের মধ্যে দেখা যায়। আপনারা খালি একটু কল্পনা করেন তো, যে একটা রাষ্ট্রে আইফোন 17 চলে এসেছে, মঙ্গলে মানুষ গেছে, এখন অন্যান্য গ্রহে মানুষ যাবে, সেই দেশের মানুষ বিশ্বাস করে চাঁদের মধ্যে সাইদিকে দেখা যায়। এখন ধরা যাক না, দিস ইজ দ্য ট্রুথ। আমরা এই দেশের শাসন ক্ষমতাতে আবার আসবো। মাঝখানের যেই ট্রানজিশনাল পিরিয়ডটা দেখেছেন, এখানে একটা কথা উঠেছে যে সিদ্দিক ভাই বলছিলেন যে অনেকে বলছে যে 15 মাস তো গেল, আর কবে আরো সাফারিং দরকার আছে। যুদ্ধটা 9 মাসে শেষ হয়ে গেছে। 9 মাসে শেষ হয়ে যাওয়াটা হয়েছে বাঙালির সবচাইতে বড় অভিশাপ।
ভিয়েতনামের মতো যুদ্ধ করতো বছরের পর বছর, তারপরে টের পেত। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের একটা সম্মিলিত স্বভাব আছে। আমরা যখন খুবই ভয়ঙ্কর রকমের বিপদে পড়ি, এটা আপনাদের ব্যক্তিগত জীবনে দেখবেন, ধরা যাক কারো খুবই টাকার প্রয়োজন পড়লো, আপনার কাছ থেকে ধার চাইবে, আপনি টাকাটা না দিলে ও মারা যাচ্ছে, টাকাটা আপনি দেওয়ার ঠিক এক সপ্তাহ পরে টাকাটা যখন ফেরত চাইতে যাবেন, তখন তার অন্যরকম একটা রূপ দেখা যায়। শুধু আমি একটা ম্যাটেরিয়াল কথা বললাম, যে কোনো ব্যাপারে হেল্প করবেন, এটা হচ্ছে আমাদের একটা সম্মিলিত চরিত্র। ওই একই ঘটনা আপনি মুক্তিযুদ্ধের উপর দিয়ে চাপিয়ে দেন। ভারত যদি 1,10,00,000 মতো, আমার কাছে যে টাকাটা সোফার আছে একদম অথেন্টিক একটা ডাটা, অক্টোবর পর্যন্ত 90 লাখ, এরপরে ডিসেম্বর পর্যন্ত 1,10,00,000, এরপর আবার ফেরত এসেছে, চলে গেছে, এভারেজে ধরেন 90 লক্ষ থেকে 1,05,10,00,000 এরকম। আমরা জাস্ট মুক্তিযুদ্ধের পরেই বলা শুরু করলাম, আর ওরা তো নিজেদের জন্য করছে। কেমনটা অদ্ভুত জানি না, যে আপনার প্রচন্ড ক্ষুধা লেগেছে, আপনার তৃষ্ণা পেয়েছে, আপনাকে আমি পানি দিলাম, খাদ্য দিলাম, আপনি ঘরে গিয়ে বললেন আমার চাচা তো ঘরের, বাবা তো ঘরের, মামা তো ঘরের, চাচার খালার মামা তো আপনার একবার হেল্প করছিল, এই জন্য আপনি আমার দিন খাওয়াইছিলেন, তাই না? এটাই তো আমার কাছে তাই মনে হয়। ফলে আমাদের একটা সম্মিলিত চরিত্র আছে, সেটা হচ্ছে ভুলে যাওয়ার চরিত্র। আমি বলি গোল্ডফিশ মেমোরি। আমি জানি না আপনি জানেন কিনা যে গোল্ডফিশ তার অ্যাকোয়ারিয়ামের একটা প্রান্ত থেকে আরেক প্রান্তে যে সে তার কিন্তু স্মৃতিপুষ্ট হয়, 15 সেকেন্ড তার শুধু মেমোরি থাকে। এটা হচ্ছে গোল্ডফিশের চরিত্র। বাঙালি বলি না, আমি বাংলাদেশি বলি। এই চরিত্রটা আমাদের অনেক মানুষের মধ্যে আছে, ফলে এই যুদ্ধে আমরা জয়ী হব। আমি এই ব্যাপারে শুধু নিশ্চিত না, আমি আপনাদেরকে মোটামুটি একটা টাইম ফ্রেমও বলতে পারি কখন, কিন্তু আমি সেটা আলোচনাতে যাব না। আমি এটাও জানি যে বাংলাদেশে একাধিক কূপ হবে, অসংখ্য রক্তপাত হবে, এবং সেটা সামরিক ক্ষেত্রেই হবে। একদম লিখে দিতে পারি, এগুলো সব টেক্সট বুক এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে পারি। কেন সেটা আমি একটু অল্প করে বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। ধরা যাক আমি কালকে ক্ষমতায় গেলাম, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় গেল, দেন হোয়াট? না, তারপরে কি করবেন? কেন প্রশ্নটা করলাম? 5 তারিখের পর যেই ছেলেটি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর উঠে নোংরা কাজটি করেছে, বা যেই ভয়ঙ্কর ছেলেটি গণভবনে ঢুকে মাননীয় প্রধানমন্ত্রী কি করেছে, ইউ নো, তাই না? এই যে মানুষগুলো, এটা কি করবেন? মেরে ফেলবেন, হত্যা করবেন, এটা কি সমাধান? এই যে এত নোংরা সব কিছু দেখলাম, তাহলে তার মানে হচ্ছে একটা রাষ্ট্র 54 বছরে ভয়ানক লেভেলের বিভাজিত, ভয়ঙ্কর। একটা মানুষ একটা অংশ মনে করে যে বঙ্গবন্ধু তার মন চেয়েছে, তাই তিনি ধরা দিয়েছেন মুক্তিযুদ্ধের সময়। অথচ টিক্কা খানের যে পিএস সিদ্দিক সাদিক, সেটা উইটনেস টু সারেন্ডার বইয়ে, আপনি যদি কেউ বইটা সংগ্রহ করেন, এটা খুব অ্যাভেলেবল একটা বই, সিদ্দিক সাদিকের উইটনেস টু সারেন্ডার। এই বইটার ভিতরে ও লিখেছে, যে নিজে খুন করছে বাঙালিদেরকে, সে লিখেছে যে আমরা যখন তাকে ধরতে গেলাম, গিয়ে দেখি সে রেডি হয়ে বসে আছে, কারণ মুজিব খুব ভালো করে জানতো সে ধরা না দিলে ওই দিন আমরা ঢাকা শহরে কি করতাম। একদম একটা মানুষ তার নিজের রাষ্ট্র, সে কি গেরিলা নেতা ছিল, চে গুয়েভারা ছিল, ফিদেল কাস্ট্রো ছিল, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব, সে পালাবে কেন? উনাকে যখন মারতে আসলো, আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, উনাকে যখন মারতে আসলো, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নথিপত্র মোটামুটি আমার মুখস্থ লেভেলের আছে। ওই নথিপত্র বলছে বঙ্গবন্ধুর হাতে 40 থেকে 45 মিনিট সময় ছিল। আপনাদের অনেকেরই ধারণা যে বঙ্গবন্ধু আসলে জানতো না, হঠাৎ করে এসে তাকে
ওই সময়টা দেখে খুন করেছে। নথিপত্র বলছে, অর্থাৎ যেসব সাক্ষীরা সাক্ষ্য দিয়েছে সেখানে আমি দেখতে পাচ্ছি রাত্রের 2:30টার সময় একজন সৈনিক প্রথমে ফোন করে বলে যে ট্যাঙ্ক মার্চ করছে। এরপরে এটা শফিউল্লাহ সাহেবের কানে আসে এবং এই খবরটা বঙ্গবন্ধুর কানে যায়। বঙ্গবন্ধুর কানে যখন যায় তখন এটা 4:30 4টা এই সময়টাতে সোফার ডকুমেন্ট যা বলছে। বঙ্গবন্ধুর বাড়িতে তারও প্রায় 40-45 মিনিট পরে ওরা আসে। বঙ্গবন্ধু এই 40 মিনিটে পালাতে পারতেন না? পালাতে পারতেন তো, তাই না? আমি হলে পালাতাম, কিন্তু বঙ্গবন্ধু তো আর আমি না। বঙ্গবন্ধু একটা দেশ। আচ্ছা, একটা দেশ কিভাবে পালায় আপনারা বলেন তো? তাহলে এই যে বঙ্গবন্ধুকে নিয়ে একটা দেশের অসংখ্য মানুষ, আমি আর এখন আমার মনে হয় যে এটা বলার কোনো কারণ নাই, অল্প কিছু মানুষ, অসংখ্য মানুষ মনে করে যে তিনি আসলে মুক্তিযুদ্ধের কিছুই না। সেই দেশে আপনি যদি জয়ীও হন কি করবেন? মানে আপনার যদি মনে হয় যে আমি ক্ষমতায় যায় অনেক টাকা পয়সা কামাবো, সেইটা তাহলে ঠিক আছে, বা আমি ক্ষমতায় গেলে অনেক প্রতিশোধ দিব, তাহলেও ঠিক আছে, তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আমি তো ভাই বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিশোধের জন্য ক্ষমতায় যেতে চায় না। এই দেশটাকে একটা স্টেটসম্যান দরকার, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দেশটাকে সোনার বাংলা করার জন্য। এই তো বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ্য। তাহলে আপনারা আমাকে বলেন যে এই যে একটা হিউজ মানুষ মনে করে মুক্তিযুদ্ধ হচ্ছে ভারত 2 ভাইকে ভাগ করে দিয়েছে, তাদের কি করবেন আপনি? কতজনকে আপনি মারবেন, জেলে পুরবেন? তাহলে আমার মনে হয় এটা ভাবার প্রয়োজন রয়েছে। এইটা ভাবার জন্য কি প্রয়োজন? এইটা ভাবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগকে গভীরভাবে তার রিসার্চের প্রয়োজন আছে। অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের তাত্ত্বিক গুরু কারা, তাত্ত্বিক নেতা কারা? একসময় আমরা আব্দুল গফফার চৌধুরীকে দেখেছি, আরো মুরব্বীদেরকে দেখেছি। বাংলাদেশ আমরা যদি আমাদের প্রতিপক্ষ দলেরও হয়, আমরা আমার প্রতিপক্ষের কথা বলি, ওদের খারাপ হলেও যাই হোক, ওদের ওই গফুর তো আছে, অর্থাৎ ফরদ মজহর তো আছে, মিস্টার গফুর আছে না? আছে তো। ওদের আরেকটা আছে, ধরেন সলিমুল্লাহ খান, ওদের দলেরই ধরলাম, আছে তো, তত্ত্ব দিচ্ছে তো, ভুল ভাল যাই হোক বা যা বলছে দিচ্ছে তো। হোয়াট অ্যাবাউট বাংলাদেশ আওয়ামী লীগ? ৭৭ বছরের পুরনো দল, আমাদের ফিলোসফিক্যাল স্ট্যান্ড, আমাদের, আমার মনে হয়, আমি এটা একটা সমালোচনা না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো বাংলাদেশের অভিভাবক, এটা তো ভুলে গেলে চলবে না। ফলে আমার কাছে মনে হয় এগুলো ভাবার কারণ রয়েছে, দরকার রয়েছে, যে আমি না হয় আগামী কিছুদিনের মধ্যে ক্ষমতাতে আসবো, সেটা ন্যাচারালি আমাকে আসতেই হবে, তার মধ্যে এই দেশটা শেষ হয়ে গেছে। এটা হবেই, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতাতে আসবেই, এবং সেটা 10-15 বছর মানুষ যেগুলো বলে এগুলো ভুলে যায় খুবই দ্রুত। আমার ভয়ের জায়গাটা হচ্ছে আসার পরে কি করব? আমি তো আমার তো এখন মনে হয় যে আমরা যখন ক্ষমতায় আসবো, আমি যখন ঢাকাতে যাব, আমার তো আর কাউকে বিশ্বাস করতে পারবো না। মনে হবে ওই যে কাকটা উড়ে যাচ্ছে, এও একটা মির্জাফর, ওই যে পাখিটা বসে আছে, এটাও একটা মির্জাফর। আপনাদের কি মনে হচ্ছে যে সাইকোলজিক্যাল অ্যাটাক হয়েছে? একটা দেশে একটা অংশ মুক্তিযুদ্ধকে মানে না, জাতীয় চামড়াকে অপমান করছে, তাহলে এই দেশে আপনি কি করবেন, কি করতে পারবেন? আমি বলি যে এখানে আলোচনা হয়েছে যে আমেরিকার সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন। সিদ্দিক ভাই বলেছেন, সিদ্দিক ভাই এই জায়গাটা থেকে বলেছেন, আই ফুলি আন্ডারস্ট্যান্ড, ওনার পজিশনটা আমি বুঝতে পেরেছি। এটা নিয়ে আমার মনে হয় না যে দ্বিমত থাকার কোনো অবকাশ আছে যে এন্ড অফ দ্য ডেতে আমি একটা দরিদ্র দেশ, এটা হচ্ছে বাস্তবতা। আমি যদি এখন বলি যে খুব শক্তিশালী, ধরা যাক খুবই শক্তিশালী কাউকে আমি তাকে এই করবো সেই করবো, পারবো না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যতটুকু আমরা করতে পারি সেটা হচ্ছে এইটা ভাবার প্রয়োজন আছে, ঠিক আমার কতটুকু স্টেক আমি কম্প্রোমাইজে যাব, আমার ডিগনিটিটাকে বজায় রেখে।
মাননীয় প্রধানমন্ত্রী গত 16 বছর এই ওয়েস্টার্ন ক্যাপিটালিস্ট এবং সাম্রাজ্যবাদীদের জম হয়ে দাঁড়িয়ে গেছেন। আমি আপনাদের একটা উদাহরণ দিই। 5 তারিখে যখন 32 ভাঙা হচ্ছে, ইংল্যান্ড টাইম রাত্রের 12টা বা 1টা ভারতের সময় ফজরের ঠিক পরপর। আমি তো তখন কান্নার জন্য ঠিকঠাক কথাও বলতে পারছি না। আমার ধারণা এখানে যারা আছেন সবারই একই দশা। মানে এই জন্য বলতে আমার কোনো দ্বিধা নাই যে আমার যা অবস্থা আপনাদের সবারই তার অবস্থায় ছিল। আমি আপনাকে প্রথম 2টা রিংয়ে আপা ফোন ধরেছে, কাঁদো না, একদম এটা প্রথম কথা। এটা উনি প্রথম কিছুক্ষণ আমার কান্নার শুনে বলছে, কাঁদো কেন, শক্ত হও, কি হয়েছে, ভেঙেছে তো কি হয়েছে, শক্ত হও। আমি বলছি, আপা আপনি একটু দেখেন না, এদের সাথে যদি কথাবার্তা বলা যায়, এদের সাথে যদি ঠিকঠাক করে ফেলা যায়। একদম এমনি খুবই রভাবে বলেছি, যে একদম কাঁচা কথা বলেছি, আপা আপনি আমেরিকার সাথে যদি কোনো ঝামেলা থাকে এদের সাথে কথাবার্তা বলেন, এত কথাবার্তা বলতে চায় আপনার সাথে। উনি শুনলেন আমার কথা, আরো কিছু কথাবার্তা বলেছে, আপা একটু দেখেন, আপা এগুলো তো চোখের সামনে, এটা জাস্ট জীবিত অবস্থাতে মৃত্যু। আপনি ভাবেন তো 32 আপনার সামনে ভাঙছে, আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, আপনি কিছু করতে পারছেন না, কি অসহায়। উনি কি বললেন জানেন? আমার এখন এটা কেন মধ্যে বাজে, শোনো নিজন, শোনো একটা কথা তোমাকে আমি বলি, আমি বঙ্গবন্ধুর কন্যা, দেশে কি করে না। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওই উন্নয়নের কোন নেত্রী আছে? ওই ডিজিটাল বাংলাদেশের কোন নেত্রী আছে? ভিউমিটির কোন নেত্রী আছে? চাইলে বলো আরো জোরে, আরো জোরে, এক হাসিনা, জয় বাংলা। আমি আপনার এই সোহেল দাসের এই ভয়ঙ্কর নোংরামগুলো আমার তো মনে আছে, বডি সোহেল দেখে। তো একবার আমি ওনাকে বলেছি, আপা বডি সোহেল অমুক দিয়ে বের হয়ে, কারণ ওনার সাথে তো আমরা দয়া করে ওনার নামের শেষে তাজ না বললে ভালো হয় আর কি। এটা ঠিক আসলে। তো ওই বডিকে বডি সোহেল এটা বলার পরে বলে বডি সোহেলকে। আমি তখন ওনাকে এক্সপ্লেন করলাম, উনি একটু হেল্প দিয়েছেন, কিন্তু উনি পরক্ষণেই বললেন, আমি বললাম যে ও এরকম বাড়াবাড়ি করছে, এগুলো বলছে, তার ব্যাপারে সিরিয়াস কিছু কাজ করতে চাই। উনি আমাকে প্রথমবার বললেন, নো, তোমাকে যা করতে বলেছে সেটা করো। আমাকে কি করতে বলেছেন? এই যে দুর্নীতি করেছে, এই যে ইউনুসের এইসব সমস্ত দুর্নীতিগুলো মানুষের জন্য তুলে ধরা, সিম্পল। আবার বলেছি, তোমাকে না বললাম না, 3বারের সময় আবার আনেবারে অন্য কথা ফাঁকে বলেছি, আবার এটা করতে হবে, এটা করা উচিত। নিঝুম শোনো, তাজউদ্দিন কাকুর ফ্যামিলিকে নিয়ে একটি শব্দ নয়। আমাকে বলে ও খুব আনন্দ পাচ্ছে, ওকে বলতে দাও। তখন বলা শুরু করলেন তার প্রিয় খাবার কি, সে কি খেতে পছন্দ করতো, কি পড়তে পছন্দ করতো, তার ওয়াইফের কথা, বাচ্চাদের কথা, সব সুন্দর সুন্দর স্মৃতির কথা। আমার কাছে মনে হচ্ছে দূর দ্বীপ থেকে ভেসে আসা একজন মা তার সন্তানকে, তার পেয়ারা সন্তানের জন্য স্মৃতির মন্থন করছে। বিশ্বাস করেন, এটা আমার স্মৃতি। একটা সেকেন্ডের জন্য উনি বলেন নাই যে এই ছেলেটি খারাপ, কিচ্ছু না, শুধু বলেছে থাকুক, বলুক, ও আনন্দ পাচ্ছে, বলুক, ওকে আনন্দ পেতে দাও। জাস্ট এইভাবে মলিন কণ্ঠে তাজউদ্দিন কাকুর ফ্যামিলিকে নিয়ে একটি শব্দ নয়। কেন এই কথাটা বলছি? এই কথাগুলো কেন বলছি জানেন? এই কারণে বলছি, আপনাদের কখনো মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে মনে হয়েছে যে দূরের কেউ, ধরেন ম্যাডাম, মিস, এই টাইপের নাম বলা যায়? সব কল্পনা করেন তো যে মাননীয় প্রধানমন্ত্রীকে গেলেন, মিস আমি কি এটা করতে পারি, ম্যাডাম। ম্যাডাম শুনলেই মনে হয় না যে কেমন একটা ফর্মাল ব্যাপার। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে কি বলি?
ছেলে পুরো সবাই মিলে আপা। মনে হয় না যে আমার খালা বসে আছে পাশে, আমার মামি বসে আছে আমার মার মতো। সেদিন একটা প্রোগ্রামে উঠে একজন বলছিলেন যে আমি কিভাবে আপনাকে ডাকবো আমি বুঝতে পারছি না, সম্পর্কে ফুপু ডাকার কথা বলে, আমাকে দাঁড়িয়ে রাখতে পারবো, সমস্যা নেই। মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি যে এমন একজন মানুষ আমাদের নেত্রী, এমন একজন মানুষ আমাদের নেতা। আমি না, আপনি দেখবেন এই যে অনেকে আমাকে বলে যে আপনি ওইখান থেকে এইখানে যান, এত কিছু করেন, নানান ধরনের অনেক অ্যাডজেক্টিভ দিয়ে কথাবার্তা বলেন না। আমার সত্যির জায়গাটা তো মাননীয় প্রধানমন্ত্রী। 24 ঘন্টার মধ্যে উনি মনে হয় 20 ঘন্টা 22 ঘন্টা কাজ করেন। অমুক গলির তস্য গলির একজন মানুষও তাকে ফোন করে ডিরেকশন নিতে পারে, এমন ভাবে তিনি তৃণমূলের সাথে মিশেছেন। কল্পনা করেন তো খালেদা জিয়ার কথা। আমি সমালোচনা করবো না, কিন্তু খালেদা জিয়াকে দেখলে তো মনে হয় দূরের দ্বীপের একজন এলিট, একজন মানুষ যাকে কাছে যাওয়া যায় না, ছোঁয়া যায় না, যার কাছে যেতে হলে অনেক প্রতিবন্ধকতা, মনে হয় না? কিন্তু আমাদের নেত্রী। ফলে আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমি অ্যাড্রেস করতে চাই। ফার্স্ট, যে আমাদের এখন যে অবস্থান, সেই অবস্থানে কু আমার কাছে অবধারিত মনে হয়, অভ্যুত্থান আমার কাছে অবধারিত মনে হয়। সিম্পল, আপনাকে গলা চাপ দিয়ে আপনাকে ইতিমধ্যে পাঞ্চ করে আপনাকে দেয়ালে ঝুলিয়ে রেখেছে। আপনি জয় বাংলা বলতে পারবেন না, আপনি বঙ্গবন্ধু শব্দটা বলতে পারবেন না, মুক্তিযুদ্ধ বলতে পারবেন না। আমি আমার একটা উদাহরণ আপনাকে দেই। 4 সপ্তাহ আগে আমি আমার ভাগ্নেকে পাঠিয়েছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ লাইব্রেরি থেকে বই আনবার জন্য। প্রায় 15টার মতো বই, সবগুলো বই হচ্ছে গণহত্যা, বীরাঙ্গনা, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক, আমার একটা গবেষণার জন্য বই। বেশ কিছু রেয়ার বই ওরা আমার জন্য জোগাড় করে রেখেছে। বইটা যখন আমার ভাগ্নেকে দিচ্ছে, আপনার র্যাপ করে দিচ্ছে, অর্থাৎ একেবারে একটা নিষিদ্ধ বই আগে আমরা পড়তাম, আমাকে তো পড়তে মনে হয়, তো নিষিদ্ধ বইয়ের মতো কুপন করে দিচ্ছে। কেন এভাবে দিচ্ছেন? কেন? ভাই সময় পাবো না, সব ভাই এখন এগুলো রাস্তাতে দেখলে ধরে নিয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে বানাই গল্প বলছি না। মজার ব্যাপার হচ্ছে বইগুলো আমি ঠিক ওই অবস্থাতেই পেয়েছি। আমার জন্য ইন্ডিয়াতে নিয়ে এসছে একজন, আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, ওই ইন্ডিয়া থেকে আমি এগুলো ইংল্যান্ডে পাঠিয়েছি। তো এই হচ্ছে অবস্থা। তো এরকম একটা অবস্থাতে আপনার কাছে মনে হয় যে দেশের প্রায় 4 কোটি, আমি 4 কোটি বলবো না, বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক প্লাস মুক্তিযুদ্ধের পক্ষেও সমর্থক, কিন্তু আওয়ামী লীগকে সরাসরি রাজনীতি করে না। যেমন ধর একটা উদাহরণ দিই, যেই কবি সারাক্ষণ আওয়ামী লীগকে গালিগালাজ করে, আওয়ামী লীগের অসাম্প্রদায়িক চরিত্র হারিয়ে গেছে, আওয়ামী লীগ আর ভালো নাই, আওয়ামী লীগ তার মূল জায়গা থেকে হারিয়ে গেছে, অনেক ভাষণ দেয় না অনেকে, আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগকে যে কারণে ভালোবাসতাম, এগুলো বলে তো অনেকে। ভোটটা কিন্তু শেষ পর্যন্ত সে কি আস্তে করে নৌকাতেই দিবে দেয়, কারণ শেষ ভোটটা আওয়ামী লীগকেই রাখে। এইটা যদি বিবেচনা করি, তাহলে আওয়ামী লীগের সমর্থক প্লাস এই টাইপের সমর্থক বা সবকিছু মিলিয়ে এই দেশটা একটা বড় অংশ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ সমর্থন করে। আমাকে আপনারা এটা বোঝান যে 20 কোটি জনসাধারণের মধ্যে যদি এই সংখ্যা হয়, একদম আমি ধরেন 15 কোটি হচ্ছে ধরে রাখলাম মুক্তিযুদ্ধের বিপক্ষে, 5 কোটি মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি 5 কোটি মানুষকে আনরেস্ট করে দেশ চালাতে পারবেন? আমি চরমতম আওয়ামী বিরোধীকে আমি এই 1 বছরের মাথাতে বলতে শুনেছি, শালা করলাম কি? ওর মাথায় বাজ পড়েছে, কি করলাম? আমাদের পরাজিত হয়েছে নানান ভাবে। আমরা আমাদের যে স্ট্রং জায়গাটা ছিল, অর্থাৎ শিক্ষিত মধ্যবিত্ত, এটা আমাদের একটা বড় স্ট্রং পয়েন্ট ছিল। আমরা এই শিক্ষিত মধ্যবিত্তরা আমাদের বিরুদ্ধে গেছে। কালচারাল সাইডে আমাদের একটা বড় ক্ষমতা ছিল, সেইখানেও আমরা প্রস্তুতি দেখেছি। আসার কথা হচ্ছে এই শিক্ষিত মধ্যবিত্তরা ফেরত এসেছে।
ফেরত এসেছে। আপনি যে টিভির মধ্যে দেখেন আগেই ভালো ছিলাম, ওই আগেই ভালো ছিলাম ওই পর্যন্ত না। আমি নিঝুম মজুমদার শুধু এককভাবে আমার ইনবক্স যদি আপনাদেরকে দেখেন, আমার ফেসবুকের ইনবক্স, আমি গত মাস পর্যন্ত গুনেছি 26,000 আনরেড মেসেজ ছিল। উপর দিয়ে দেখা যায় ভাই এখন কি করব, যেগুলো পড়েছি সবখানি ভাই আমি কোনো আওয়ামী লীগ করি না, আমি একটা সাধারণ মানুষ, কিন্তু ভাই বঙ্গবন্ধুর এই অপমান আমি মাইনা নিতে পারতেছি না। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? তার মানে আহমদ সফর ওই কথাটা এখনো প্রাসঙ্গিক। আওয়ামী লীগ হারলে সবাই একসাথে হারে, জিতলে সে একা জিতে। তাহলে এই দলটার তো একটা রেসপন্সিবিলিটি আছে। আমি আক্ষেপকে বলেছি না যে এই দলের তাত্ত্বিককে, ফিলোসফারকে, রিসার্চারকে গত 1 বছরে কি প্রমাণ হয়েছে? 1 বছরে প্রমাণিত হয়েছে যে এই দলের মূল শক্তির জায়গা হচ্ছে তৃণমূল। আপনারা কারা এখানে যে বসে আছেন? আপনারা বলেন তো, আপনারা কয় টাকা পেয়েছেন আওয়ামী লীগ থেকে? আমি প্রত্যেককে আলাদা করে ইন্টারভিউ নিলে বুঝবো এরা প্রত্যেকে তাদের এলাকাতে অনেকে ঢুকতেই পারতো না, হাইব্রিডের যন্ত্রণাতে। আমি নিশ্চিত, আমি কথা বললেই এখন জানতে পারবো এই মানুষগুলো আবার এসছে, আবার এরকম দুঃখ পেলে আবার আসবে। আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই 57 বছর ধরে আপনি এই আওয়ামী লীগের 10 পয়সা চাঁদা দেওয়া এই রিসিপ্ট রাখলেন কিভাবে? এতটুকু একটা রিসিপ্ট, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ 10 পয়সা লক্ষ্মীপুর জেলা। আমার বাবা নোয়াখালী আর শুদ্ধ ভাষার মাঝামাঝি একটা এক্সেন্টে কথা বলে, রাখি দিছি আরি, রাখি দিছি আরি মানে রাখি দিছি আরি মানে ওনার কথা হচ্ছে যে একটা পর্যায়ে বললো শেখ সাহেবের ডকুমেন্ট, এটাই তো বড় সব। একটা কথা বঙ্গবন্ধু, আমরা যারা শহুরে আরবান মানুষরা আছি অনেক অহংকার লাগাতে পছন্দ করি, অনেক অহংকার লাগাতে পছন্দ করি। বাবাদের আমলের লোকেরা, এখানেও অনেক মুরব্বীকে দেখতে পাচ্ছি, দেখবেন কথা বলবে শেখ সাহেব বলতো। ওই যে শেখ সাহেবের মধ্যে যে ভালোবাসাটা হচ্ছে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে অনেকে ভাষণ দিত না, সার্ভিসের মতো দিত না, অনেক বুঝি তুমি আমার চেতনা। আমি তো চিন্তা করলাম মোস্তাক কবর থেকে উঠে এসে বলবে তুই অনেক সেরা রে। আমার ধারণা মোস্তাক কবর থেকে বলছে বাবারে আরেকটু চালা, তাহলে সবাই বলবে গালি দিবে সার্জিস নামে। আমি তো এই ছেলের ভাষণ অনেকবার দেখেছি, আমি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেছি, তার চেষ্টা দেখেছি, আবেগে। কে জানতো এই আবেগের পেছনে একটা খন্দকার মোস্তাক ঘুমাতো? শফিউল্লাহ সাহেবের বই পড়েছি, বঙ্গবন্ধুর বাবা যখন মারা যান, বলে যে একটা পর্যায়ে আমি ভেবেছিলাম যে মোস্তাকের বাবা মারা গেছে, মানে মোস্তাক এমন কান্না কেঁদেছে, মোস্তাকের বাবা বেড়েছে, বঙ্গবন্ধু নাকি ভুলে গেছে কার বাবা বলেছে। এই অনেকগুলো মিথ প্রচলিত আছে, বাট এই মিথের কথাটা আব্দুল গাফফার চৌধুরীও লিখেছেন, এল খতিব হু কিল্ড মুজিব এই বইটাতেও লিখেছেন, আবার শফিউল্লাহ সাহেব তার 15th অগাস্টে লিখেছেন। সো আমার কাছে যে জায়গাটাতে মনে হয় যে এইখানে আপনারা যারা আছেন, আমি তো এই পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছি ঘুরছি, আমার কোনো সংসার নাই, আমার ছেলে মেয়ে, আমার মেয়ে কোন ক্লাসে পড়ে এটা সেদিন জিজ্ঞেস আছে, ও যেন কোন ক্লাসে পড়ে সেদিন জানতে পারলাম ও 1-এ উঠেছে। না আমার এটা অনেক অপমানের ব্যাপার, কষ্টেরও ব্যাপার, কিন্তু আসলেই আমি ভুলে গেছি। এটা মানে এই না যে অনেক জায়গাতে দৌড়াচ্ছে, এটা বলতে চাই মানুষ তো ক্লান্ত হয়। এই নিরন্তর যে ছুটে চলাটা কেন? ছুটে চলাটা হচ্ছে আমার জীবনের একমাত্র পাথেয় হচ্ছে। ধরেন আমি এই আপনাদের এই মানুষের সমুদ্রের মধ্যে আমি আপনাদের সাথে একজন,
আমি চাই কি এই যে দিনের পর দিন আজকে ওয়াশিংটন, কালকে নিউ ইয়র্ক, পরশুদিন প্যারিস, ফ্রান্স, জেনেভা যাচ্ছি, কেন যাচ্ছি জানেন? এই যে আপনার সামনে বসে আছেন, চোখ দিয়ে আমাকে দেখছেন, আমি না আপনাদেরকে একটু গ্র্যাব করতে চাই। আমার কাছে মনে হয় আপনারা এক একজন এক একটা বিবিসি বা সিএনএন এরকম ক্ষমতা আপনাদের আছে, যদি একবার আপনাদের ভেতর থেকে ওই ক্ষমতাটা আমি আবিষ্কার করতে পারি, আমি ইজিলি এখান থেকে একজনকে চেরি পিক করতে পারি এবং আপনাদেরকে দেখা দিতে পারি আমার কথাটা সত্য। খালি কয়েকটা প্রশ্ন করবো, আপনি লিখতে পারেন, বলতে পারেন, কানে শুনতে পারেন, সব যদি উত্তর ইয়েস হয় তাহলে সে নিজেই একটা চ্যানেল। এই যে এই মানুষটি বলছে যে আমার কোটি কোটি মানুষের কাছে আমি পৌঁছেছি, আমাদের শেখ সাহেব বলেছে আমাদের দস্তগীর ভাই, সিদ্দিক ভাই, আমাদের মুরব্বী মানুষ, ওনার এই আর আমার এই চিন্তা করেন এই যে কি করছেন। সেদিন দেখলাম নিউ ইয়র্কে 5 ঘন্টা ড্রাইভ করে ভাবিকে নিয়ে গেলে সাহায্য। খালি কল্পনা করেন না আমার এই আর ওনার এই চিন্তাগুলো আমি ভাবি কেমনি কি। সো আমার কাছে মনে হয় যেমন ধরেন আমরা একটা প্রোডাক্টিভ আলোচনা হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে আপনারা এখানে যারা আছেন, এখানে সাইফুল ভাই তো বললেন, তারপরে দীপু ভাই বললেন যে এই জায়গাটা একটা সত্যিকার ছিল, ষড়যন্ত্রের একটা মধ্যমণি জায়গা ছিল। এখন এই স্পার্কটা আপনারা ছড়িয়ে দেন, যেমন আপনাদের ঘরের সাথেই হচ্ছে হোয়াইট হাউস। গতকালকে আমি আর বাকি ভাই আলোচনা করছিলাম, এখানে 634 জন কংগ্রেসম্যান, সিনেটর। আচ্ছা, এখনো পর্যন্ত এই 634 জনকে সম্মিলিত ভাবে আপনারা কেউ ইমেল করেছেন? এই জন্য কজন আছে? ধরা যাক 40-45 জন বা 50 জন, তাই তো? ভাবেন, একবার খালি ভাবেন, 50টা মানুষ, কি নাম যেন, ওয়ার্ড নাম মনে হয় এই এলাকায়, তাই না? একটা খালি কল্পনা করেন, সকালবেলায় ভদ্রলোক ঘুম থেকে উঠে দেখলো এর কাছে 60টা ইমেল আসছে। 60টা ইমেল গেছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, তুমি কিছু বলো। এই লোক যদি একেবারে পাশানুলিতভাবে না হয়, ও তার ওয়াইফের সাথেও তো গিয়ে বলবে যে এই আমাদের তো ভাই কিছু করার নাই, যাকেই বলি ভাই সব তো নিয়ে গেছে, টাকা নাই, আমি না ওইভাবে টাকা খুঁজতে পারবো না, টাকা দেন, ফান্ড দেন, টাকা দেন, ফান্ড দেন, নো, আমার পক্ষে সম্ভব না, আপনার পক্ষেও সম্ভব না। আপনি তো ছ্যাঁচড়া না যে গিয়া টাকা খুঁজবেন। দেন হোয়াট ইউ ক্যান ডু, চ্যাট জিপিটি আছে, বাংলাতে গিয়া পরিস্থিতি লিখবেন, চ্যাট জিপিটিকে বাংলাতে লিখবেন। যদি বাংলাতে লিখতে না পারেন, ইংরেজিতে লিখতে না পারেন, তাহলে মুখে বলবেন, অডিও আছে। কিভাবে বলবেন? একটা ডেমো দিই আপনাকে। ধরা যাক মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে গেছে, বাংলাদেশে যারা লিবারেশন ওয়ার ফাইট করেছে তারা একটি সেমিনার ডেকেছিল। ইউনূস সরকারের লোকজন শুধু সেই সেমিনারের জন্য 10 জন লোককে গ্রেফতার করেছে। এই দেশে বাক স্বাধীনতা নাই। মিস্টার ওয়ার্নার, তুমি কি একটু এই ব্যাপারটাকে অ্যাড্রেস করবে? এই কথাটা যদি বলেন, চ্যাট জিপিটি আপনার জন্য ইংরেজিতে ডিয়ার স্যার লেখা পুরো সাজা দেবে। এবার এটা একটু কপি পেস্ট করেন। কপি পেস্টও যদি না করতে পারেন, তাহলে ইউটিউবে গিয়ে বলেন আমি কপি আর পেস্ট কেমনে করবো। তারপরে আপনার একটা ইমেল খোলেন বা ইমেল যদি থাকে ওটা পাঠা দেন। বলতে তো পারবেন উত্তর প্রজন্মকে একটা ইমেল করছিলাম। আমি এখন যা বলছি এটা যদি এই প্রোগ্রামের পরে আড্ডার ফাঁকে আপনারা ভুলে যান, তাহলে আমাদের জয়টা দেরি হবে, কিন্তু জয়ী আমরা হব, জয়ী আমরা হব। এইটা নিয়ে কোন রকমের আমার অন্তপক্ষে কোন রকমের নাই। বিশ্বাস করেন, আমি কত মানুষকে শামীম ভাইয়ের কথা কত জায়গাতে বলেছি জানেন। ওই গত বছর শামীম ভাইয়ের ওই টোন আমি এখনো পর্যন্ত বলতে পারি। এই ট্রু আর্মি সোলজার,
আওয়ামী সোলজার। কেন কষ্ট পেয়েছেন? কেন কষ্ট পেয়েছেন? উনি লেগে থাকতে পারতেন, আচ্ছা ঠিক আছে আওয়ামী লীগটা করেছে, না, সেটা নীতি থেকে প্রচ্যুত হয়নি। আমি যেই আওয়ামী লীগকে বিশ্বাস করেছিলাম এটা সে করতে পারে না, বাট এই মানুষটাকে এখনো এখানে বসে আছে না কেন জানেন? তার তো সন্তান আসলে। আমি আমেরিকাতে এসে বুঝতে পেরেছি এখানে 4টা গ্রুপ আছে। আমি প্রথমে ধরতে পারিনি, পরে আমি বুঝলাম এখানে 4টা গ্রুপ। আরেকটু খুঁজলে 10টা গ্রুপ পাবো। যেখানেই যাই, প্যারিসে গেছি, গিয়ে দেখলাম 2টা গ্রুপ। জেনেভা যেখানে গেছি 2টা, 3টা, 4টা, 5টা, 6টা গ্রুপ। আমি না এগুলো শুনতেও চাই না, বুঝতেও চাই না। আমার একটাই কথা, গ্রুপ 100টা হোক তাতে কিছুই আসে যায় না। কথা হচ্ছে আমার সন্তান নদীতে ডুবে যাচ্ছে, বাঁচাবেন নাকি বাঁচাবেন না? আপনি সিদ্দিক সাহেবের গ্রুপের লোক আর অমুক সাহেব বিসিডি গ্রুপের লোক, দুইজনের কপালেই মৃত্যু আছে। প্রতিপক্ষ এইটা বলবে না যে আপনাদের 2 গ্রুপ, ঠিক আছে একজনকে মারি আরেকজনকে মারি না, মারবে দুজন। কি দুজন একই যাত্রাতে আছেন। তার মানে হচ্ছে আমার সন্তান ডুবে যাচ্ছে, আমরা না মারামারি করবো, অনেক মারামারি করবো। সিদ্দিক গ্রুপের সাথে এবিসিডি গ্রুপের মারামারি, XYZ এর সাথে LMF গ্রুপের মারামারি, অনেক কিছু করবো। আর শুধু এই মুহূর্তটাতে একটু হাতে হাত ধরে আমরা শুধু বলি লেটস গো। আমার মনে হয় যে আমার যা বলার কথা ছিল, মোদ্দা কথা হচ্ছে এইটা ভাবা। কিন্তু সামারি করি, আমরা জয়ের পরে কি করব? হোয়াট উইল বি আওয়ার এডুকেশন সিস্টেম, আমার মেডিকেল নীতিটা কি, আমার চিকিৎসা নীতিটা কি হবে, আমার কৃষি নীতিটা কি হবে। আমি এই ক্র্যাশ ছাগল পাগল যেগুলো মনে করে যে পেঙ্গুইন নাকি আকাশে হবে, ওই যে আমির হামজার বক্তৃতা শুনে মনে করে সে, তাই না? দেখেছেন তো? আমি এদেরকে নিয়ে কি করবো? আমাকে এটা ভাবতে হবে। আমি আমার কালচারাল রেগুলেশন, আমার যাত্রা বন্ধ হয়ে গেছে কেন, আমার পথনাটক বন্ধ হয়ে গেছে কেন? আমি কিন্তু ওয়াজের বিরোধিতা করি না। অনেকে দেখি ওয়াজ নিয়ে বলে, আমার কথা হচ্ছে যে ধর্মীয় কালচার, ধর্মীয় একটা অংশ, ধর্মীয় কথা বলে শুনতে আসবে। কিন্তু আমি যখন ওই ওয়াজের মধ্যে বলি রাশ্মিকা মান্ডানারে চেনো, তখন আমার প্রশাসন কি করে? এখানে একটা তুই কোরআনের তেলাওয়াতের সময় রাশ্মিকা মান্ডানার কথা বলছ কেন, বা তুই পলিটিক্যাল কথা বলছ কেন? কোরআন শরীফে লেখা আছে। তার মানে আমি কন্ট্রোল করতে পারি। ফলে নেক্সট আমার পলিসি কি হবে আমি সেটা ভাববো। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি কি করবেন আজকে রাত্রে সিদ্ধান্ত নেন। আপনি ত্যাগ করতে পারেন না, তাহলে আপনার ছেলেকে ডাকতেন, মেয়েকে ডাকতেন, মারে আমার এইটা একটু ইমেলটা লিখে দিত, আমি আমার লোকাল কংগ্রেসম্যান এটা পাঠা দিই। আজকে রাত্রে কি করবেন একটু দেখেন না রেজাল্টটা কি হয়। এইটা 3 নাম্বার হচ্ছে যে আমেরিকান যে শক্তির বলয়ের কথা বলছি, যে সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে নেত্রীর সংগ্রাম, এইটার সাথে কম্প্রোমাইজ কেমনে বা কিভাবে ব্যালেন্স, সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বুঝবে। আমি আর এটাতে না। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, শেষ আমার বক্তব্যের শেষ অংশটা, আমি বাংলাদেশটাকে কিভাবে দেখতে চাই। ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আমাদের ডিজিটাল বাংলাদেশ করে পাড়া দিয়ে আমাদেরকেই কাবু করার চেষ্টা করেছে। কিন্তু আমি নিজেকে পরাজিত মনে করি না। ইতিহাসের সঠিক রাস্তাতে থাকতে পারার মতো আনন্দ আর নাই। আমি শুধু বিশ্বাস না, আমি জানি আমি ইতিহাসের সঠিক দলটাকে চুজ করেছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে চুজ করেছি শুধু বংশানুক্রমিক ভাবে না, আমি পড়াশোনা করে চুজ করেছি। দিস ইজ মাই দল, দিস ইজ মাই টিম, দিস ইজ মাই আইডিওলজি। এই বাংলাদেশটাকে এখন দেখতে চাই ম্যাজিক্যাল বাংলাদেশ। আমরা বাংলাদেশের মানুষকে ভবিষ্যতে একটা ট্রু সেন্স অফ কান্ট্রি দিতে চাই। একজন কৃষক সে ফসল ফলাবে,
আমি এই দেশটাকে ভিআইপি করতে চাই। মধ্যপ্রাচ্যে যে মানুষটা লাথি উষ্টা খেয়ে বাথরুম পরিষ্কার করছে, ও আমার দেশের ভিআইপি হবে। ও ঢুকবে ভিআইপি গেট দিয়ে। ওকে আমি সর্বোচ্চ সম্মান দিতে চাই। আমি এই সেন্স দিতে চাই যে আপনিও পার্লামেন্টে যেতে পারেন একজন কৃষক, একজন যিনি রিক্সা চালান। ওই মামা যাবি না, এই কালচারটা তৈরি করতে চাই যাতে যাবেন। অর্থাৎ রেসপেক্টেড কালচার। এই রেসপেক্ট উঠে গেছে বলে এই বেয়াদব গুলোকে আপনি এরকম দেখছেন। আমার বাবা বলতেন, হিডাই কত মানুষ মানুষ করলাম। আপনার দোষকের নিচে 4-5টা বেদ থাকতো আমাদের জন্য। তখন মনে করতাম কি ভয়ঙ্কর লোকটা। এখন বুঝতাম শাসন জরুরি ছিল। আমাদের সময় এক ধরনের কালচার ছিল, এই শাসন উঠে গেছে, বেয়াদব উঠেছে এক একটা। আমার মনে হয় সামনের ম্যাজিক্যাল আওয়ামী লীগটা হবে শোষিতের আওয়ামী লীগ। এই বুর্জোয়া ক্যাপিটালিস্ট বাংলাদেশ আওয়ামী লীগ তো ভাই একটা ব্যবসা প্রতিষ্ঠান না। আসলাম, একটা ব্যাংক বানাইলাম, টাকা পয়সা নিলাম, আসলাম, আমার 50টা বাড়ি করলাম। ভবিষ্যতের আওয়ামী লীগটা যাতে হয় তৃণমূলকে প্রতিটা মুহূর্তে ভালোবাসবে। এই তৃণমূল যারা আছে, আজকে সাইফুল ভাই বাসা থেকে বের হওয়ার পরে যুবলীগের ভাই আমাকে বলছেন যে ভাই দলটার জন্য তো সব হারাইলাম। লোকটা যশোরে গিয়ে ট্রাই করেছে, টাকা দেখলাম কি আরাম মায়ের সবকিছু ফেলে যশোরে গিয়ে চেষ্টা করেছে, নানান ভাবে কর্নার করেছে। নিশ্চিত এখানে অনেকের ইতিহাসটা এমন। আমেরিকা থেকে আইসেন, রিমিয়া পাক আমাকে বলতেছিল যে আপনি তো দেখি উইরা এসে জুড়া বসছেন। রিমিয়া পাক আনসার দিয়েছে, আমেরিকা থেকে তো ফ্লাইট উড়েই আসতে হবে, তাই না? উড়েই তো আসতে হবে। অর্থাৎ কেউ একটা ফ্লরিশ করার চেষ্টা করলে ও কিন্তু ওনাকে বিএনপি করতো, জামাত করতো। এই মুহূর্তে যারা ফাইট দিচ্ছে, আমরা যেন ভুলে না যাই এই ম্যাজিক্যাল আওয়ামী লীগ করার রাস্তাতে আমার মনে হয় আমাদের চিন্তা ভাবনা করা দরকার। এবং আপনারা আপনাদের এই শক্তির কথাটা আরেকবার আন্দাজ করেন, আপনারা কি করবেন। ওই যে ওই ভাই কি চমৎকার ইংরেজিতে বক্তৃতা দিয়ে গেলেন। আমি নিশ্চিত যে আপনি আগামী 15 দিনে 50টি ইমেল পাঠাবেন। আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে ইংরেজিতে ব্লগ বানান না কেন? কে শুনবে না? আমরা সবাই শুনবো। আপনার কথা আজকে একজন শুনবে, আপনার ভিউ একটা হবে, একটা ভিউ হলে একটা ভিউ হবে। বাট ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটি। আপনি ইংরেজিতে কথা বলেন, ইংরেজিতে ব্লগ বানাবেন, তাহলে আপনার কথা শুনবে বিদেশিরা। সো আমি আর অনেক কথা বলে ফেলেছি। এখানে যারা আমার মুরব্বী, বাবা, চাচা, আমার বন্ধু, সবার কাছে আমি যদি কোনো ঔদ্ধত্য দেখিয়ে থাকি ক্ষমা করবেন। আমার একটাই কথা, আমি আমার ফ্যামিলি থেকে বিদায়ও নিয়েছি এইভাবে। আমার ওয়াইফকেও আমি বলেছি পরিষ্কার ভাবে, নেত্রীকে ফেরত আনা পর্যন্ত আমাকে ভুলে যাও যে আমি আছি। আমাকে বলছে যে তোমাকে আমি লিখতে দিয়েছি, তুমি লেখো, আমি এগুলোতে ঝামেলা করি না। একসময় বলতো যে এক্সেস করো না, এখন বলে যে ঠিক আছে ছেড়ে দিলাম না। এখন সে দেখতে পেয়েছে, কোনোদিন কোনো পলিটিক্যাল পোস্ট তাকে দিতে দেখিনি। 32 টাকা ভাঙার দিয়ে সে পোস্ট দিয়েছে, প্রতিশোধ নেব বলেছে, প্রতিশোধ নেব। তার মানে আমাদের প্রত্যেকের যে সম্মিলিত ক্ষোভ, যে মানুষটা পলিটিক্স নিয়ে কোনো কথা বলে না, সেটা বলে প্রতিশোধ নেব। কেন প্রতিশোধ নেবেন আপনি? কারণ কষ্ট পেয়েছেন। এই কষ্টটা মাথায় রাখবেন, 32 ভুলে যাবেন না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। ব্যারিস্টার নিজম মজুমদার, আপনার কাছে দ্য ভয়েসের পক্ষ থেকে আমি দুটি প্রশ্ন করতে চাই, যদি অনুমতি দেন। সভাপতির অনুমতি চাচ্ছি উনাকে প্রশ্ন করার জন্য। আমি দ্য ভয়েস নিউজ, ওয়াশিংটন বেস ইংলিশ পত্রিকা, তার সম্পাদক আমি আপনার কাছে আপনার বক্তৃতা মনোযোগ দিয়ে শুনছিলাম। আপনার বক্তৃতা থেকে আমি 3টি জিস্ট নিজে সংগ্রহ করলাম। প্রথমটা হলো তাত্ত্বিক গুরু আওয়ামী লীগের। এই মুহূর্তে এই কথাটা কিন্তু আপনি শেষ করেননি যে আওয়ামী লীগের তাত্ত্বিক গুরু আছে কিনা।
ব্যারিস্টার নিঝুম মজুমদার কি ভবিষ্যতের তাত্ত্বিক গুরু হিসাবে নিজকে দেখছেন কিনা, এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে পরাশক্তি যে কাজগুলো করে রেজিম চেঞ্জের, তার সাথে যুদ্ধ করে পারা যায় না, কিন্তু ওয়াশিংটন ডিসিতে গত 14 মাসে যে রাজনৈতিক শক্তি বাংলাদেশের প্রধানতম নয়, একমাত্র শক্তি যে রাজনৈতিক শক্তি যেটা আপনার বক্তৃতায় আপনি ব্যাখ্যা করেছেন যে বাংলাদেশ হেরে যায় যখন আওয়ামী লীগ হেরে যায়, সেই আওয়ামী লীগের পক্ষ থেকে এই রাষ্ট্রের ডিসির সাথে কতগুলো কাজে আপনারা বা রাজনৈতিক শক্তি ইতিমধ্যে কাজ করেছেন, যদি করে থাকেন তার একটা সংক্ষিপ্ত উদাহরণ যদি আপনি দেন। আর লাস্ট প্রশ্নটা হলো যেটা আপনি বলছেন যে আমি স্টেট ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট অনুসারে বলতে পারি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন যে পরিমাণ অভিযোগ আসতো আওয়ামী লীগের বিরুদ্ধে, তার 90% কম এখন অভিযোগপত্র দাখিল করা হয়, যেটা আপনি অনুরোধ করেছেন সবাইকে। সেটা নিয়ে আরো কোনো উদ্যোগ আপনারা নেবেন কিনা? ধন্যবাদ আপনাকে। ব্যাপার হচ্ছে যে আমি রোমের একটা ঘটনা বলি। ছাত্রলীগের একটা ছেলে, সে আমাকে জিজ্ঞেস করেছে, ভাই আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন? আমরা চা খেতে পারবো পরে, আমরা অনেকটু গল্প করি। ভাই পেছনে যিনি অত্যন্ত মনোযোগ দিয়ে অত্যন্ত সুস্বাদু কফি বানাচ্ছেন, সামনে চলে আসেন। আচ্ছা, আমি বলি, আমাকে একজন প্রশ্ন করেছেন আপনার পলিটিক্যাল অ্যাম্বিশন কি। আমি অ্যাম্বিশনের কথা বলেছি, আমি ভবিষ্যতে এই দলের কাছে কয়েকটা জিনিস চাইব। সেটা হচ্ছে, এক, তৃণমূলকে নেতারা কিভাবে ট্রিট করছে এইটা ঘুরে দেখার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের একটা সেল দরকার। তৃণমূল কর্মীকে কেউ যদি কষ্ট দেয়, তাকে দলের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক, এই দলের একটা সুপারিশ থাকবে না। আমি সেই দলটাতে থাকতে চাই। ঘুরে 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 বাংলাদেশের আনাচে কানাচে কাদা মারিয়ে পানি মারিয়ে আমি ঘরে 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 যেতে চাই, তৃণমূল কেমন আছে এটা জানার জন্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পাইপলাইন তৈরি করতে চাই। কেমন পাইপলাইন? ধরা যাক 10 বছর মেয়াদী তরুণ যারা আছে তাদের একটা পাইলট প্রজেক্টের মতো, একদম স্বেচ্ছায়, পয়সার দরকার নেই। ছাত্রলীগের ছেলেদেরকে মেনলি টার্গেট করা, এদেরকে ধরে ধরে দলের ইতিহাস কিভাবে অ্যান্সার করতে হয়, কিভাবে ডিবেট করতে হয়, এটা একটা গ্রুপ করে এদেরকে শেখানো। নেত্রীকে যাতে বলতে পারে, আপা এই 50 জন তৈরি হয়েছে আপনার এমপি হওয়ার জন্য। 2, 3, ফিলোসফিক্যাল পজিশন গুলো ব্যাখ্যা করা। আমি জানি না সেই জায়গাটা আমি কখনো যেতে পারবো কিনা। আমি পড়তে পছন্দ করি, আমার জানতে ভালো লাগে। ভবিষ্যৎ আমাকে বলে দিবে যে আসলে এগুলো তো খুবই, ধরেন এই টাইটেল গুলো তো ধরেন খুবই ইনট্যানজিবল, আপনি তাত্ত্বিক গুরু কিনা এটা সময় আপনাকে বলে দেয়। আসলে আমার খুব ইচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগের ইন্টেলেকচুয়াল সাহিত্যে আজীবন কাজ করতে। সব যদি এমপি মন্ত্রী হয়, তাহলে দলের বুদ্ধিভিত্তিক কাজ করবে কেন? ঠিক কাজ করবে সবাই। আমার জীবনের খুব শখ, এখন যেমন বুদ্ধিভিত্তিক চর্চাটা জারি আছে, এটা কন্টিনিউ প্লাস আরো যত ফোর্সে করা যায় এতটুকু করা। দ্বিতীয় প্রশ্ন যেটা, না অমন কোন শক্তি বলয়ের সাথে কথা হয়নি, আমি খুব ভালো জানিও না। আর 3 নম্বর যে প্রশ্নটা আরেকবার একটু, তৃতীয়টা ছিল যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যত পরিমাণ অভিযোগ আগে তারা পেতেন তার 90% কম পাচ্ছেন এখন। অতএব আপনার বক্তৃতা থেকেই আমি জানি, এবং আমাদের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে কেন আপনাদের পক্ষ থেকে বা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই 90% কম আসার কারণ কি? সেই আসলে কি বাংলাদেশে তাহলে এই অ্যাট্রোসিটি যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রতিবাদ করছি, সেটা কি ঘটছে না? যদি ঘটে তাহলে আপনারা কি
প্রক্রিয়া নিচ্ছেন যাতে অভিযোগগুলো স্টেট ডিপার্টমেন্ট হোয়াইট হাউসে জমা হয়? মানে আমি আমার তরফ থেকে যেই কাজগুলো করেছি সেটা বলতে পারি। এইটা যে ধরেন একটা পার্টিকুলার ভৌগোলিক এলাকা বেশ, সেটা আমি বলতে পারি না। অর্থাৎ আপনি যদি আমাকে বলেন যে আপনি কি ওয়াশিংটন বেস কাজ করেছেন, নিউ ইয়র্ক বেস কাজ করেছেন বা বলেছেন, নট লাইক দ্যাট। এখনো পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে, প্লিজ সবাই একটু শুনুন। হ্যাঁ, এখনো পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ আদালতে 4টি অভিযোগ দায়ের হয়েছে। একটা মামলার অভিযোগকারী প্লেন্টিফ আমাদের নাহিদা আপা এখানে আছেন। প্রথম অভিযোগটা দায়ের করেছেন সিলেটের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। এরপরে কানাডা থেকে এমডি হাসান, উনি একটা অভিযোগ দায়ের করেন। এরপর টেক্সাস থেকে নাহিদা আপা একটা অভিযোগ দায়ের করেন, ওইটারও আইনজীবী আমি ছিলাম। আর গোপালগঞ্জের গণহত্যা নিয়ে একটা অভিযোগ দায়ের করেন আমাদের অপু ভাই, তিনিও হিউস্টন। 4টি অভিযোগ দায়ের করেছে। অনেকে জিজ্ঞেস করেছেন যে এই অভিযোগ দায়ের করে কি লাভ হয়, এটা রিপার্কেশন কি? এগুলো প্রত্যেকটা হোল্ড আছে, মাথায় রাখবেন। আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস এর বিচার করবার জন্য। আমাকে অনেকবার বলেছে যে এটা যদি পরে টার্ন ডাউন করে দেয় আরো অপমান হবে, এই হবে। আমি নেত্রীকে এই কথাগুলো বলেছিলাম। তিনি আমাকে পরিষ্কার ভাবে বলেছেন তোমাকে যা করতে বলেছি তা। কেন সেটা ব্যাখ্যায় তিনি দিয়েছেন। আমি বলছি আপা একটু সমালোচনার মুখে পড়ছি। তিনি তখন বলেছেন যে আমি যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে করলাম সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, তখন তো আমাকে বলেছিল যে স্বচ্ছ না, নিরপেক্ষ না, আন্তর্জাতিক না। আজকে আমিও অভিযোগ দিলাম তাদের কাছে, ভবিষ্যতে এই প্রত্যেকটাকে আমি রেফারেন্স হিসেবে বের করবো, এখন তুমি কি করেছো। স্টেটসম্যান, কেন তিনি স্টেটসম্যান এবার বুঝেছেন? সুদূর পরিকল্পনা। এক্স্যাক্টলি। ফলে ওইভাবে অভিযোগগুলো করেছি। এই যে কিছুদিন আগে আমরা, আপনার নিশ্চয়ই জানবেন যে জাতিসংঘ একটা হিউম্যান রাইটস একটা রিপোর্ট দিয়েছে 114 পাতার। আমাদের একটা হিউজ দল 185 পাতার রিবাটাল তৈরি করেছে। আর বিভিন্ন সংস্থা যেমন প্রেস এক্সপ্রেস, এখানে জাকির ভাই আছে, তারপরে শেখ মুবি, তারপরে হাবিবে মিল্লাত, ওনারা অনেকগুলো রিসার্চ করেছে। এরকম 305 পাতা ডকুমেন্টেশন জমা দিয়েছি ওই 185 পাতার সাথে, টোটাল 500 পেজ। আমি নাম বলবো না, ওয়াশিংটনেরই এক দাদা ভাই, তিনি আমাদেরকে সাহায্য করবেন। 5টা জায়গাতে আমরা পৌঁছাবো সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি, আমাদের সবাই হেল্প করছে। সো আজকে অলরেডি আমার কথা হয়ে গেছে। জেনে রাখেন, ফিনল্যান্ডে আমি যাচ্ছি 9 তারিখে, একটা সভা আছে ওনাদের একজন মন্ত্রীর সাথে। জেনেভাতে একটা সংবাদ সম্মেলন করব, ওইটার অ্যারেঞ্জমেন্টের জন্য কথাবার্তা হয়ে গেছে। ফান্ডিং এর প্রয়োজন, টাকা পয়সা অ্যারেঞ্জ করে দিব। ব্রাসেলসে নিশ্চিত আজকে আমার কাছে টাইম নিয়েছে, আমি বলেছি 8 থেকে 18 তারিখের মধ্যে সংবাদ সম্মেলন। আর ইংল্যান্ডে আমি ফেরার পর সংবাদ সম্মেলন হবে। তাহলে কি হলো, লন্ডনে একটা সংবাদ সম্মেলন হচ্ছে এই রিবাটালটা নিয়ে, জেনেভাতে হবে, ব্রাসেলসে হবে, এই 3টা জায়গাতে নিশ্চিতভাবে হচ্ছে। আমি চেষ্টা করব কলকাতার সাংবাদিকদেরকে নিয়ে সেখানে একটা গ্র্যান্ড প্রোগ্রাম করার জন্য। ওইটা একটা হিউজ বাজ হবে, যেহেতু কলকাতার সাংবাদিকদের সাথে আমার অসম্ভব রকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে এবং সবাই হেল্প করতে উদ্গ্রীব, যত মিডিয়া আছে সেখানে একটা বড়সড় প্রোগ্রাম করতে পারবো। সো এই ব্যাপারগুলো তো আপনাদের সাহায্য চাই। কিরকম সাহায্য চাই? ধরা যাক আমি উকিল মানুষ, আমি রিপোর্ট লিখেছি, তো আপনি আপনার ফেসবুক একটু শেয়ার দেন, যেমন একটা রিপোর্ট করা হয়েছে, জাস্ট শেয়ার, 2টা লাইক আপনাকে দিল, তাতে কি আসে যায়? করেছেন তো শেয়ার। এই যে আজকে রাত্রে গিয়ে যদি দেখি একটা গুরুত্বপূর্ণ লেখা, আপনার এখানে সবাই শেয়ার দিয়ে বসে আছেন, দেখেন তো আপনার একটা লাইক দিলে আবার অন্য একজনের পোস্টে এটা দেখা যাবে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এভাবে আমরা কাজ করছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আপনি ভুলে গেছেন যে জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতেও আপনি
জানুয়ারিতে বেসিক্যালি যেটা হয়েছে যে আগামীকালকে আমাদের একটা মিটিং আছে, ওয়াশিংটনে একটা মিটিং আছে, এক লয়ার খুব বেশ নাম করা এফিশিয়েন্ট একটা আইনজীবী, কালকে ওনার সাথে একটা মিটিং আছে, ওইখানে আমরা একটু বসবো, সেখানে আমাদের কিছু কথাবার্তা আছে এইসব ব্যাপারে। আর জানুয়ারিতে আশা করছি যে আপনারা একটা গ্র্যান্ড প্রোগ্রাম এখানে করতে পারবেন, শুধুমাত্র যাতে সবাই তো এখানে থাকবেনই আমাদের কমিউনিটি, প্লাস হচ্ছে যে বিদেশি সাংবাদিক, মানবাধিকার অ্যাক্টিভিস্ট, লয়ার্স সবাইকে নিয়ে আমরা একটা গ্র্যান্ড একটা প্রোগ্রাম করতে চাই, সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই উই আর নট অ্যালোন। আপনি একবার খালি বাসায় গিয়ে ভাববেন, আপনার তিনটে সন্তানকে ফেলে এসেছেন, আপনার কিছুক্ষণ আগে আপনার চোখে পানিও চলে এসেছিল, এই যে আপনার শোক মর্নিং, এই যে আপনি শোকগ্রস্ত একজন জননী, এটাকে তো আপনি ঘরের মধ্যে আটকে রাখলে হবে না, আপনার এটাকে শক্তিতে পরিণত করতে হবে। একজন মা কিভাবে বাহিনী হয়ে ওঠে এটা দেখিয়ে দেন ওয়ার্ল্ডকে, দেখান যে 3টি সন্তানকে ফেলে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে। আপনি একটা মামলা করে দেন, একটা অভিযোগ করেন, আমি আপনার ট্রাফিক করে দেব। আপনার প্রশ্ন হচ্ছে আমাদের যদি একটু অনুমতি দেন, আপনার যে প্রশ্ন করছে আমি একটু অ্যাড করতে চাই, সেটা প্রশ্নটা হলো যখন আমাদের সরকার ছিল, আমাদের অ্যাম্বাসেডার সাহেব তখন স্টেট ডিপার্টমেন্টে আমাদের সরকারের বিরুদ্ধে কমপ্লেন এসে এখন সেই স্টেট ডিপার্টমেন্টে আমাদের পক্ষ থেকে কেন 90% কমছে। আমি আমাদের সময় আমরা যখন সরকার ছিলাম তখন আমরা সরকারে ছিলাম, আর যারা কমপ্লেন করেছেন তারা কিন্তু দেশে একটু শান্তিতে বসবাস করতে, শান্তিতে রাজনীতি করেছে, দেশের যত সুবিধা সব তারা ভোগ করেছে, ঘরে ঘরে আলো দেওয়া হয়েছে, পদ্মা সেতু মতো সেতু বানিয়ে দেওয়া হয়েছে, মেট্রো রেল বানিয়ে দেওয়া হয়েছে। এই আরামের থেকে সুখের থেকে তাদের কোনো কাজ ছিল না, তারা কমপ্লেন করে। আমরা কেন কমপ্লেন করতে পারিনি 90%? কারণ আমাদের বেশিরভাগ প্রায় শতাধিক এমপি মন্ত্রী তারা এখন জেলে, লাখো নেতা কর্মী তারা জেলে, আমাদের সিনিয়র নেতারা নেতৃত্ব বলছেন অন্যরা সব দেশের বাইরে অবস্থান করছে। তার জন্য যে কমপ্লেনের কথাটা বলছেন, কমপ্লেনের কম হওয়ার কারণে, কিন্তু তারপরও কথা থেকে তার যে আমরা কিন্তু পুনরায় কম করিনি। উনি যে কথা করছিলেন যে কংগ্রেসম্যান, সিনেটর প্রত্যেকের কাছে আমরা এই 5 আগস্টের পর থেকে যত ঘটনা ঘটেছে সেটা লিখিত ভাবে উইথ পিকচার্স এভরিথিং সবার কাছে ইমেলের মাধ্যমে পাঠানো হয়েছে। অনেকে পেয়েছে, শুধু আমি না, তোমাদের সাথে এখানে যুক্তরাষ্ট্র কি বলে এটাকে বঙ্গবন্ধু পরিষদ যারা আছে তারা করেছে, এবং আরো অন্য যারা সবজিগুলো তারা কিন্তু সবাই করেছে যার যার অবস্থান থেকে। আমি কিন্তু যার ট্যাগ করলাম এই কারণেই কম, তার অর্থ এই নয় যে আমরা কিছু করছি না। তার কারণে সত্য কথা একটা করতে হবে, এবার একটা আমেরিকান গভর্নমেন্ট কিন্তু এখন অলরেডি কিছু রিয়েলাইজ করেছে যে ডক্টর ইউনূস যা করছে ইটস নট ফর দি পিপল অফ বাংলাদেশ, হি ইজ ডুইং ফর হিমসেলফ, এবং সেই জিনিসটা আমাদের আমি তো আসছি, আমি একটু বলছি। লেটস সে করিনি আজকের দিন পর্যন্ত, আমরা এগ্রি করি যে আজকের দিন পর্যন্ত কিছুই করিনি, ঠিক আছে, আমরা অভিযোগ করিনি। এখন কয়টা বাজে? এখন ধরেন 11:15 বাজে, তাই না? নেক্সট 6-7 ঘন্টা ঘুমাবেন, কালকে সকাল থেকে করবো। একজন এখান থেকে দায়িত্ব নেন। আপনার আমার কথা ছিল নিউ ইয়র্কে, কিরকম যেন আপনার রাতুল, এরকম ইয়াংস্টার একজনকে চুজ করে। দীপু ভাই আছে এখানে, সাইফুল ভাই আছে, বাকি ভাই সো ইন্টারেস্টেড। কালকে আমরা অনেকক্ষণ গল্প করছি, তার মানে হচ্ছে যে কিছু একটা করতে চাই এই লাইনে। 5 জনের একটা টিম বানা ফেলা, আমার সাথে কন্টিনিউয়াস আমরা কানেকশনে থাকি, আমাদের একটা লিগাল টিম আছে। এই যে এরকম ঝামেলা হচ্ছিল,
লিগাল টিম না, এই না সেই না। আমি বলছি ওয়াই এত কমপ্লেন কেন? চল আমরা লিগাল টিম বানাই, সব ব্যারিস্টার এখানে বন্ধু বান্ধব মিলে বানিয়ে ফেলেছে। আমাদের ওই ব্যারিস্টার টিম আন্ডারগ্রাউন্ডে এই যে 500 কথা রিপোর্ট লিখে ফেলেছে। আপনাকে যখন টিভিতে ডাক দেয় না, আপনি নিজেই টিভি হয়ে যান। হ্যাঁ, আপনার কমপ্লেন সব আছে। আপনার এখানে কাদের সাথে যে প্রেস এক্সপ্রেসে যে ওনার মাধ্যমে আপনার মুবিন নামে শেখ মুবিনের সাথে যোগাযোগ করেন, আরাফাত ভাইয়ের সাথে পারলে যোগাযোগ করেন। ওয়ার্কিং টু হার্ড। এবং হাবিবে মিল্লাত ভাই, দস্তগীর ভাই, এই 4টা মানুষের সাথে যোগাযোগ করলে মোটামুটি সব। আর আমার কাছে তো আছেই। একজন আজকে প্রোগ্রামের পরে দায়িত্ব নেন, আমি একটা টিম বানাবো, টিমের নাম দেন কমপ্লেন টিম। আপনাদের কাজ হচ্ছে সারাক্ষণ কমপ্লেন করা। That is important. রাতুল, ঠিক আছে না? আমার কাছে মনে হয় করি নাই, ঠিক আছে, কালকে সকাল থেকে। সরি ভাই, একটা প্রশ্ন হচ্ছে আমি ভাই শান্ত বন্ধ একটু। আওয়ামী লীগের যে ইউটিউব চ্যানেলটা আছে, ওই লাইভটা মানে দেখা যায় যে ভিউজ অনেক কম, 3000, 5000, ইভেন আফটার 2 days 5000 ভিউজ। কারণ কি? একটা হলো এটা, আর আরেকটা হলো আপনার সোশ্যাল মিডিয়ার যেগুলা ব্লগ করে দেওয়া স্টার্ট, এগুলাকে এখন সব আপনার নিজের মন। আর আরেকটা হলো আপনার মাধ্যমে আপনি তো বিভিন্ন জায়গায় যান, আমরা যারা শেয়ার করি, শেয়ার করার আগে নিজে যাতে পুরো ভিডিওটা দেখি, ওইটার মধ্যে অ্যাকচুয়ালি লাস্টে অ্যাট দ্য এন্ড আমাদের ফেভারে আছে নাকি আমাদের বিপক্ষে দেওয়া হয়। অনেক কিছু আমাদের পরিচিত অনেক শেয়ার করে দেয়, কিন্তু পরে দেখা যায় যে ওইটা আমাদের পক্ষে। আবার অনেকে না বুঝে এআই জেনারেটেড ইয়াগুলোও শেয়ার করে দেয়। মানে আমি অনেক কিছু করছি, আপনি যদি এগুলো করতে থাকেন তাহলে দেখা যাবে ভবিষ্যতে আপনার ট্রাস্ট করবে না, আপনি এগুলো দেখবেন না। আমি আপনার প্রশ্ন পেয়েছি ভাই। আমি একটা প্রশ্ন অনলাইনে আসছে আপনাকে প্রশ্ন করার জন্য, জিজ্ঞেস করতে Everything is live, you are on live. আমি পরে শোনাচ্ছি। ওনার নাম হচ্ছে জয়তুর্য চৌধুরী। নিজুম ভাইয়ের কাছে আমার প্রশ্ন, জুলাই সন্ত্রাসীরা, রাজাকারের বাচ্চারা, রাষ্ট্রদ্রোহীরা 71 সালের মতো সাধারণ ক্ষমা পেয়ে যাবে? 71 সালে যদি আমরা মাইনর অপরাধী রাজাকারদের ক্ষমা না করতাম তাহলে বাংলাদেশে এত রাজাকারের জন্ম হতো না, হয়তো 5ই আগস্ট করতো না। এটা আপনাকে প্রশ্ন। জি, আমি এটা প্রশ্ন একটা মতামত, বাট আমি আমার সম্পূর্ণ মতামত দিতে পারি। প্রথমে ভাইয়ের প্রশ্নের জবাব দিচ্ছি। আমার ফেসবুক পেজে 5ই আগস্টের আগে এত বেশি রিপোর্ট করেছে, ধরা যাক যে আমি একটা ছবি আপলোড দিয়েছি, ওদের বুদ্ধিটা বুঝলেন। ওরা করতো কি, ধরা যাক আমার নিজের ছবি আমি আপলোড করেছি, ওয়েবসাইটে একটা পদ্ধতি আছে যে ওল্ড ডেট দিয়ে আপনি আমার ছবিটাই পাবলিশ করতে পারেন। অর্থাৎ আমি যেই ছবিটাই মাত্র তুললাম, ওরা পুরনো একটা ডেট দিয়ে তাদের ওয়েবসাইটে দেয়। ধরা যাক দিল যে 2000 সালে ছবি তুলেছে, ছবিটা তুলেছে আজকে। এইটা বলে ফেসবুকের কাছে গিয়ে কপিরাইট ক্লেম করতো যে এই ছবিটা সে তুলেছে, এই ছবিটা। এরকম ভাবে আমাকে প্রায় 23টা স্ট্রাইক দেয়। তখন আমার ফেসবুক চাই বন্ধ হয়ে, আমার একটা প্রোফাইল পুরো হারিয়ে ফেলছে। এরপরে ফেসবুককে নানানভাবে ইমেল করেছি, বলেছি। এখন ফেসবুক এই জায়গাটা একটু বন্ধ করেছে সোফার। রিপোর্ট আমার ফেসবুকের এখনো আপনার আই হ্যাভ সাম ইস্যুস এখানে লেখা আছে। এটার কারণে যেটা হয় যে ভিউজ অনেক সময় হয় না। তবে আমি খুবই লাকি যে এখন প্রচুর মানুষ শুনতে আসে। আমি আপনাদেরকে বলি, দেখি বলতে পারবো আসলে, আমি আমাদের একটা ধারণা দিই, তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন। ধারণা হচ্ছে এমন, গত 28 দিনে আমার ফেসবুকে প্রায় 4.5 কোটি মানুষ এসেছে।
4.5 কোটি মানুষ ইজ নট এ ম্যাটার অফ জোক। তারা বিভিন্ন বয়সে, এটা ডাটা আছে, এবং 4.5 কোটি মানুষ এসে আমার ফেসবুকের বিভিন্ন পোস্ট দেখেছে। আমি দেখতে পারি ছবিগুলো কত ভিউ হয় না হয়। সো এই প্রচারের কাজটাই এটা আমার ফেসবুক বলাটাও ভুল, এটা আসলে আমাদের ফেসবুক পেজ। আমাদের ওইখানে আমি আমার বাচ্চার ছবিও দেই না, ওইখানে আমার ওই আজকে রান্না করলাম, খাইলাম, কফি বানাইলাম, যাই কিছু করি পলিটিক্যাল। সো এটা আমাদের পেজ। আচ্ছা, এটা একটা অ্যান্সার। আর আপনি যেটা বলছেন সেটা তো আসলে একটা ট্রেনিং এর ব্যাপার। এগুলো আমাদের ট্রেন করবার ব্যাপার, যে কোনটা শেয়ার দিব কোনটা না দিব, ওইটা এই মুহূর্তে ধরেন একটু টাফও বটে। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশিরা নেতৃত্ব পছন্দ করে, নেতৃত্ব ছাড়া তাদের পটেনশিয়ালটা বোঝা যায় না। আমার কাছে মনে হয়, যেমন যে আমি কমপ্লেন টিমের কথা বললাম, আপনারাই আজকে একটু চিন্তা ভাবনা করে এই যে দেবু ভাই আপনি একটা টিম বানিয়ে ফেলেন। হ্যাঁ, বেশি না, 5 জন 6 জন, একজন দিয়ে শুরু করুন। হ্যাঁ, কোনো ব্যাপারই না। সো আমার কাছে মনে হয় যে এটা পসিবল, এটা একটা ব্যাপার। আর কি বাংলাদেশ আওয়ামী লীগের ইউটিউব, ওটা দেখেন ফেসবুক, দেখেন আমি এক্স্যাক্টলি জানি না, তবে অ্যাডমিনিস্ট্রেটর আছে বা এটা করে বা যেটি হোক না কেন, আমার কথা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে প্রচুর ভিউ হচ্ছে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের পেজে অসাধারণ একটা কাজ এই মুহূর্তে হচ্ছে, অনেকটা টিভি চ্যানেলের মতো পুরো 24 ঘন্টা স্লট ভাগ করা আছে বিভিন্ন অর্গানাইজেশন, মানে বিভিন্ন, যেমন রাসেল, সাধারণ রাসেল ও একটা শো করছে, প্রাচী আপা শো করছে, দীপান্বিতা মার্টিন করছে, মিল্টন ভাই করছে, প্রত্যেকের 1 ঘন্টার করে স্লট। এরকম যাদেরকে আপনারা দেখেন, আমাদের মাসুদা আপা আলাদা করে ব্লগ বানাচ্ছে, নবনীতা ও বানাচ্ছে। সো এরকম অনেকে যেটা করছে, আপনি তো প্রোগ্রাম করলেন আলটিমেটলি যেটা হলো যে আওয়ামী লীগের পেজের এই স্টেপটা অসাধারণ স্টেপ হয়েছে। অনেকের প্রশ্ন থাকে এটা কেন ওইটা কেন, আমি না এই ধরনের মানে জটিল প্রশ্ন আমি ঢুকতে চাই না। আমার কাছে মনে হচ্ছে যে চলতে থাকে, ভালো মন্দ মিলিয়ে সব চলতে থাকে। ইউটিউবের ভিউটার ব্যাপার হয় কি, এগুলোর জন্য কিছু এক্সপার্ট কাজের প্রয়োজন আছে। আমি এক্স্যাক্টলি জানি না টেকনিক্যাল কোন ইস্যুস আছে কিনা। যেটা হয় বেশিরভাগ সময় যেটা হয় ভাই, ধরেন ফেসবুকেও তো লাইভটা দেখায়, ওই ফেসবুকের লাইভটা দেখ। ইউ আর রাইট যে ইউটিউবটাও এখন থেকে শেয়ার দেওয়া এবং বলা, ওই মানুষজন ফেসবুকে বেশি থাকে। ইউটিউব যেমন আমার এক সময় ইউটিউবে ধরেন আমি যেতামই না, এখন আমি ইউটিউবেও যাওয়া শুরু করেছি, ভিউ হচ্ছে। ঠিক আছে, আজকে সময় গেল। একটা প্রশ্ন আর একটা পরামর্শ যদি সময় দিতেন। এটা একটা সেকেন্ড, দ্যাটস ভেরি ট্রু। আপনি যেটা বলেছেন যে এটা একটা বড় সেটব্যাক ছিল রাষ্ট্রের শুরুর দিকে। আমার কাছে মনে হয় যে বঙ্গবন্ধু ক্ষমা দেখিয়েছেন। হি ওয়াজ এ স্টেটসম্যান। এই রাষ্ট্রটাকে তিনি একসাথে চলতে চেয়েছেন, আর এই রাজাকারগুলো প্রমাণ করেছে যে শয়তানি থাকে, এই দুষ্ট লোককে কখনো বিশ্বাস করতে নাই। এটা উনি ওনার মহানুভব আচরণ করেছেন, রাজাকাররা তো সেটা করতে পারেনি। হ্যাঁ, ধন্যবাদ। আমার প্রশ্নটা আমার নয়, এটা হচ্ছে আমি যখন আপনার মনে হয় পরে আমরা ভুলটা করবো। প্রশ্নটা হচ্ছে আমি যখন এখানে আসি ওয়াশিংটন ডিসি, জানে আমি ফেসবুকে দিয়েছিলাম। হ্যাঁ, তো আমাদের তৃণমূলের যে বাংলাদেশের যারা আছেন অনেকের সাথে আমার কথা হয়, যখন শুনতে পেল যে নিজুম মজুমদার ভাইয়ের প্রোগ্রামে আমি যাচ্ছি, তারা অসংখ্য লোক কান্না করে বলল যে ভাই আমার প্রশংসাবাদ হ্যাঁ, তো তারা কান্না করে বলল যে ভাই আমার কারো পাও নেই, আমার হাত নেই, আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। আর হচ্ছে টেলিগ্রাম গ্রুপে এই যারা নেতৃত্ব দিচ্ছে, এখনো যারা মন্ত্রী মিনিস্টার
পয়সার মাধ্যমে তাদেরকে ওইখানে অ্যাটেন্ড করানো হয়। 1 মিনিট, এটা বাস্তব, যদি আপনার না শুনে তাহলে নেত্রীর কাছে পৌঁছানো যাবে না। 5,000 10,000 টাকার বিনিময়ে তাদেরকে শিখানো। আপনি একজন মানুষকে আমার সামনে হাজির করতে পারবেন যে টাকার বিনিময়ে গেছে? যদি প্রমাণ করতে পারেন তাহলে এটা নিয়ে কথা বলবো। আমার কাছে এটা একটা অ্যাবসার্ড কথা মনে হচ্ছে। এইটাও জামাতের এক ধরনের প্রোপাগান্ডা। এই আমাদের শুনেন, আমি একটা কথা বলি স্যার, টেলিগ্রাম গ্রুপটা মানুষ এত বড় বোকা হয় নাই যে 10,000 টাকা দিয়ে টেলিগ্রাম গ্রুপে গিয়ে শোনেন কথা বলি। এই জিনিসগুলো প্রথম কথা হচ্ছে, এই আপনি কখনো জামাতকে শুনেছেন তারা এইসব নিয়ে আলোচনা করে প্রকাশ্যে? বিএনপি দেখেছেন? শুধু আমরা আলোচনা করি, এই ধরনের ব্যাপারটা আলাদা আলোচনা করবো, এগুলো কিছু ঘটে না। ধন্যবাদ। আমরা মনে হয় যে শর্টভাবে কোয়েশ্চেন করলে স্বাভাবিকভাবে রিকোয়েস্ট করব। আজকে আমি একটা জিনিস মনে করছি, আমাদের নিজাম মজুমদার ভাই আমাদের বলেছেন যে টিম গঠন করতে, আমি দায়িত্ব নিয়েছি। ইনশাআল্লাহ আমরা 5 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করব। এই 5 সদস্য বিশিষ্ট টিম আমাদের বাকিদের সাথে কথা বলে আমরা আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে যে আইটি গ্রুপ, বাংলাদেশে একটা বিগ গ্রুপ আছে আমরা তখন ওই গ্রুপের হেল্প নিব। বা আমেরিকার 200 জন সিনেটর আছে, প্রত্যেকের দরবারে আমরা কথা দিচ্ছি যে প্রতি সপ্তাহে একটা করে ইমেল সেন্ড করব। যদি সেই ইমেল ড্রাফটিংটা আমরা নিজুম ভাইয়ের লিগের টিম থেকে পাই, তাহলে সেন্ডিং করার দায়িত্ব আমি নিজে নিচ্ছি, আমি ডক্টর মোহাম্মদ হোসেন। ধন্যবাদ। আজকে সভাপতি এখন সভাপতি বক্তব্য দিবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সর্বোপরি আমাদের ডিনারের আয়োজন আছে, আমাদের ডিনার আয়োজন করেছেন নুরুল ভাই, আর তাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ এবং মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং আমরা আজকে এই আলোচনা সভা প্রতিবাদ সভা যে কেন্দ্রীয় মেম্বার ছিলেন আমাদের ব্যারিস্টার নিজাম মজুমদার, ওনার অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমরা শ্রবণ করেছি। এবং আজকে এখান থেকে আমরা ইস্পাতগুলো শপথ দিয়ে বেরিয়ে যাব, জননেত্রী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বাংলার মাটিতে ফিরে না যাবে এবং গণতন্ত্র আবার ফিরে না আসবে, আমরা আমাদের এই সংগ্রাম অব্যাহত রাখবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং ডিনার গ্রহণ করার আবেদন জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।